হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের সবার প্রিয় ড্রামা মাই অ্যানোয়িং রুমমেটের একদম নতুন এবং ধামাকাদার একটি মেগা পর্ব নিয়ে। এই পর্বে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 5, 6 এবং 7 নাম্বার এপিসোড একসাথে। শুধু তাই নয়, এই মেগা পর্বে ফাঁস হতে চলেছে জিহানের জীবনের সব থেকে বড় আর গোপন রহস্য। সেখানে যেতেই তার ফোনে একের পর এক মেসেজের বন্যা বয়ে যেতে শুরু করে। আসলে আইসটা ছাড়ানোর সময় জিহানের যে অদ্ভুত গেটআপের ভিডিওটি আয়ু তুলেছিল, সেটা সোশ্যাল মিডিয়ায় একদম মারাত্মক ভাইরাল হয়ে গেছে। রাতারাতি জিহান ইন্টারনেটে সেন্সেশন আইস্টার ব্রোন খুশি মনে বলে, জিহান তুমি তো চারদিকে পুরো ছেয়ে গেছো। জিহান উদাসীন ভাবে বলে, আরে দূর, এটা তো জাস্ট একটা তুক্কা লেগে গেছে। ম্যানেজার তাকে বোঝায়, এটা তুক্কা না জিহান, এটাই সুযোগ, কামব্যাক করার এটাই সেরা সময়। তুমি এটা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, তারপর আমাকে আবার কল করো। অন্যদিকে বাড়িতে মিনা আর তার মামা ল্যাপটপে বসে ইন্টারনেটে ডিপ্রেশন সম্পর্কে স্টাডি করছিল। মা বড় ভুল বা চরম কোনো ক্ষতি করে ফেলতে পারে, এটা পড়া মাত্রই মিনা ভয় পেয়ে পুরো কেঁপে ওঠে। মামা তখন মিনাকে খেপানোর জন্য মুচকি হেসে জিজ্ঞাসা করে, তা তুই কবে থেকে জিয়ানের এত ভালো চিন্তা করতে শুরু করলি? দাদি সাইকেলটা রেখে চলে গেলে মিনা বলে, বাহ, সাইকেলটা তো বেশ কিউ, আমার তো খুব পছন্দ হয়েছে। জিয়ান তখন সুযোগ পেয়ে বলে, তোমার পছন্দ হয়েছে? তাহলে একটা কাজ করো, তুমি এই গোলাপি সাইকেলটা নিয়ে নাও আর তোমার ওই নীল সাইকেলটা আমাকে দিয়ে দাও। মিনা খুশি মনে রাজি হয়ে যায়, কিন্তু জিয়ান কিছু না বলে চুপচাপ সেই গোলাপি সাইকেলটা নিয়ে রাস্তা দিয়ে চালাতে শুরু করে। স্কুলে যাওয়ার পর দেখা যায় ক্লাসরুমে জিহানের জন্য এক গাদা গিফটের বক্স রাখা। আসলে আইস্টার ব্রো ভিডিও ভাইরাল হওয়ার পর, জিহান মেয়েরা তোমাকে কত সুন্দর চিঠি আর গিফট পাঠিয়েছে দেখো। কিন্তু জিহানের এসবে কোনো ইন্টারেস্ট ছিল না। সে উল্টো সমস্ত গিফট মিনার কোলে ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। মিনা তখন ফোনের শেষ প্রশ্নে উত্তর টিক মারে, রোমান্টিক বিষয়ে কোনো আগ্রহ না থাকা। টেস্ট শেষ হতেই স্ক্রিনের রেজাল্ট ভেসে ওঠে এবং মিনা নিশ্চিত হয়ে যায় যে জিহান 100% ডিপ্রেশনের রোগী। জিহান মনে মনে হাসলেও মুখে মারাত্মক গম্ভীর আর স্যাড ড্রামা শুরু করে দেয়। সে মিনাকে বলে, মিনা, আমার আজকাল রাতে ঠিকমতো ঘুম আসে না, খিদেও পায় না, আমার এই জীবনটা পুরো বেকার হয়ে গেছে। আমার এমন কোনো ভালো বন্ধুও নেই যার সাথে আমি মনের কথা শেয়ার করতে পারি। মিনা আবেগে গলে গিয়ে জিহানের হাত ধরে বলে, কে বলেছে তোমার বন্ধু নেই? আমি তোমার বন্ধু, তোমার মনে যা কথা আছে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। জিয়ান তখন সুযোগ বুঝে ইমোশনাল টোনে বলে, তাহলে আমরা কি আমাদের সাইকেল দুটো আবার অদল বদল করতে পারি? মিনা আবেগের চোটে এক বাক্যে রাজি হয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় চারজন জিয়ানকে বডিগার্ডের মতো চারপাশ থেকে ঘিরে ধরেছে। ক্লাসরুমেও তারা জিয়ানের উপরে চোখ সরায় না। এমনকি জিয়ান যখন ওয়াশরুমে যায়, বেচারা নিয়ানিউ আর লিয়াং সেখানেও জিয়ানের সাথে ঢুকে পড়ে এবং দরজার সামনে পাহারা দেয়। সারাদিন এভাবে গ্যাংস্টারের মতো পাহারা খেয়ে জিয়ানের দম বন্ধ হয়ে আসে। তখনই পুরো গ্রামে লাউড স্পিকারে মিনার কান্নাকাটি মাখানো কণ্ঠ ভেসে ওঠে। মিনা মাইকে অ্যানাউন্স করে বলে, গ্রামবাসী ভাই ও বোনেরা, আমাদের লিনজান ডিপ্রেশনের কারণে ঘর থেকে কোথাও পালিয়ে গেছে। দয়া করে আপনারা সবাই ওকে খুঁজতে সাহায্য করুন। হেডফোন খুলে এই অদ্ভুত অ্যানাউন্সমেন্ট শুনে জিয়ান তো পুরো হা হয়ে যায়। সে সব ঝামেলা শেষ হওয়ার পর মাঝরাতে মিনা লজ্জিত মুখে জিয়ানের রুমে এসে মাফ চায়। জিয়ান শান্ত গলায় বলে, ঠিক আছে, মাফ করে দিলাম, আর এমনিতে আমি আগামীকালে এই গ্রাম ছেড়ে শহরে ফিরে যাচ্ছি। আমার ম্যানেজার বলল এটাই কামব্যাক করার পারফেক্ট সময়। জিহান চলে যাওয়ার কথা শুনে মিনার মনটা হুট করে ভীষণ খারাপ হয়ে যায়। পরদিন সকালে জিহান তার ম্যানেজারকে একটা ফাইল মেসেজ পাঠায়, ম্যানেজার বাবু, আমি আর শহরে এই জাঁকজমক লাইফে ফিরে যেতে চাই না, আমি এই গ্রামেই ভালো আছি। অর্থাৎ জিহান মিনার টানে এই গ্রামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে পরদিন সকালে মিনা লাউড স্পিকারে পুরো গ্রামের সামনে বলতে শুরু করে, জিহান, আমি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আসলে মন থেকে খুব ভালো একটা মানুষ, তাই তুমি এত তাড়াতাড়ি শহরে ফিরে যাওয়া তাড়াহুড়া করো না প্লিজ। মিনার এই কিউট পাবলিক অ্যাপোলজি শুনে জিহানের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। বিকালের দিকে মিনা আর জিহানকে নদীর পাড়ে বসে আইসক্রিম খেতে দেখা যায়। জিহান পকেট থেকে এক গাদা টাকা বের করে মিনার হাতে দেয়। মিনা এত টাকা দেখে জিজ্ঞাসা করলে জিহান বলে, আসলে শহরে আমার একটা কলিগ আমার তৈরি করা মিউজিক দিয়ে একটি গান গেয়েছিল, এটা তারই টাকা। এই রয়্যালিটির মেন পেপার সাইন করার জন্য আগামীকাল আমাকে একবার শহরে যেতে হবে, তো তুমি আমার সাথে শহরে যাবে। শহরের নাম শোনা মাত্র মিনার মুখে হাসি হঠাৎ করে উধাও হয়ে যায়। সে ভীষণ রেগে গিয়ে কড়া গলায় বলে, একদমই না, আমি আমার জীবনে কোনোদিনও ওই নরক নামে শহরে পা দেব না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। মিনার এই অদ্ভুত আচরণের
কারণ জানতে জিয়ান ক্লাসে জিনজিনকে জিজ্ঞাসা করলে জিনজিন সেই বেদনাদায়ক অতীত শেয়ার করে। জিয়ান মিনা যখন খুব ছোট ছিল তখন সে প্রথমবারের মতো শহরে গিয়েছিল, আর ঠিক তখনই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মা বাবা দুজনেই মারা যায়। এই কারণে সে শহরকে তার জীবনের সব থেকে বড় অপয়া মনে করে এবং শহরকে বড্ড ভয় পায়। মিনহার মন থেকে এই ভয় দূর করতে মামা আর জিয়ান মিলে একটা মাস্টার প্ল্যান বানায়। মাঝরাতে যখন মিনা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, মামা পা টিপে টিপে এসে মিনার চোখে একটা কালো মাস্ক পরিয়ে দেয়। তারা মিনাকে গাড়িতে তুলে শহরের দিকে রওনা হয়। পরদিন সকালে গাড়ির ভেতরে মিনার ঘুম ভাঙলে সে বুঝতে পারে যে সে শহরের মাঝখানে আছে এবং মারাত্মক প্যানিক করতে শুরু করে। মিনা চোখের পট্টি সরাতে চারপাশে বহুতলা ভবন, ট্রাফিক আর শহরের কোলাহল দেখে ভয়ে মাঝ রাস্তায় মাটিতে বসে পড়ে এবং নিজের মাথা চেপে ধরে চিৎকার করতে শুরু করে। জিয়ান তাকে ঠান্ডা করার জন্য একটু রুক্ষ স্বরে বলে, আমি তোমাকে এখানে একাই ফেলে যাব। এ বলে জিয়ান একটু দূরে সরে গিয়ে দাঁড়ায়। মিনা তখন চোখে কিছু না দেখে জিয়ানের দিকে আসতে থাকে। ঠিক তখনই পেছন থেকে একটা দ্রুতগামী গাড়ি হর্ন বাজাতে বাজাতে মিনার দিকে আসছিল। জিয়ান তখন 1 সেকেন্ডের মধ্যে মিনার হাত ধরে নিজের বুকে টেনে নেয় এবং মিনাকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে। এরপর তারা দুজনে শহরের একটি ক্যাফেতে আসে। সেখানে জিয়ানের কো অ্যাক্ট্রেস সুন্দরী জ্যান আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল। জ্যান জিয়ানের দিকে নতুন একটি কন্ট্রাক্ট পেপার এগিয়ে দিয়ে বলে, জিয়ান, কোম্পানি তোমার তৈরি ওই ন্যাচারাল সাউন্ডে মিউজিকগুলো অফিসিয়ালি ব্যবহার করেছে। এখন শুধু তোমার সাইন করা সার্টিফিকেটের প্রয়োজন। জিয়ান পেপারে সাইন করে দেয়। এরপর জিয়ান শোরুম থেকে মিনার স্বপ্নের গাড়ি কিনে নেয়। মিনার স্বপ্নের গাড়ি কেনার পর জিয়ান মিনাকে নিয়ে আসে একটি বিশাল থিম পার্কের ভয়ঙ্কর ড্রাগন রাইডের সামনে। মিনাকে না জানিয়ে সে তাকে সেই রাইডের সিটে বসিয়ে দেয়। রাইড যখন শূন্যে দুলতে শুরু করে, মিনা তো ভয় পেয়ে চোখ বন্ধ করে চিৎকার করতে করতে জিয়ানের হাত খামচে ধরে। এই ভয়ঙ্কর রাইডে চড়ার কারণে পার্ক থেকে বের হতে মিনা সেখানেই বমি করে দেয়। মজার ব্যাপার হলো, সেই একই পার্কে ঘুরতে আসা লিয়াংও রাইডে চড়ে মাথা ঘুরে মিনার পাশে এসে বমি করতে শুরু করে। তাদের এই ডাবল বমির সিন দেখে জিনজিন আর জিহান দুজনেই হাসতে শুরু করে। পার্কের বাইরে এসে মিনা রেগে আগুন হয়ে জিহানকে ধমকাতে শুরু করলে জিহান কিছুটা গম্ভীর হয়ে বলে, মিনা, আজ তোমাকে তোমার নিজের এই কাল্পনিক ভয়ের সাথে লড়াই করে জিততে হবে। আর কতদিন এভাবে শহরকে ভয় পেয়ে পালিয়ে বেড়াবে? মিনা ইমোশনাল হয়ে চিৎকার করে বলে, আমাকে জ্ঞান দেওয়ার তোমার কোনো দরকার নেই লিন জিহান। এ বলে তারা দুজনেই রেগে দুই দিকে চলে যায়। মিনা একাই দাঁড়িয়ে থাকার সময় চারপাশ থেকে আসা অজস্র গাড়ির হর্ন আর বিকট আওয়াজ তার কানের পর্দায় এসে আঘাত করতে থাকে। মিনা চরম প্যানিক অ্যাটাকে কাঁপতে কাঁপতে মাঝ রাস্তায় ধপাস করে বসে পড়ে। এই ভয়ঙ্কর মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলার সেই অভিশপ্ত দিনের দৃশ্য, যেখানে এক সড়ক দুর্ঘটনায় তার চোখের সামনে তার প্রিয় মানুষ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। শহরের কাজ শেষ করে তারা রাতে দুজনে গাড়িতে করে গ্রামের দিকে রওনা হয়। সারাদিনের ধকল কারণে জিয়ান ভীষণ ক্লান্ত ছিল। গাড়ি চলন্ত অবস্থায় জিয়ান ঘুমের ঘরে মিনার কাঁধের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। মিনা চমকে উঠতে দেখে জিয়ান ঘুমন্ত। মিনা জিয়ানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকে এবং অদ্ভুত এক ভালো লাগা নিয়ে সে জানালার দিকে তাকিয়ে থাকে। গাড়ি যখন মিনাদের বাড়ির সামনে এসে পৌঁছায় তখনই জিয়ান মরে যাওয়ার মতো গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। মিনা তাকে আর বিরক্ত না করে নিজে গাড়ি থেকে নেমে আসে। সে খুশিতে ডান্স করতে করতে পকেট থেকে নতুন গাড়ির চাবিটা বের করে এবং তার মামার সামনে তুলে ধরে চিৎকার করে বলে, মামা, গুড নিউজ, আমরা ফাইনালে আমাদের নতুন গাড়িটা কিনে ফেলেছি। মামা তো চাবি দেখে খুশিতে আত্মহারা হয়ে মিনাকে জড়িয়ে ধরে। তাদের ফ্যামিলির একটা বড় স্বপ্ন আজ পূরণ হয়েছে। পরের দিন স্কুলে ম্যাডাম ক্লাসে সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে, তোমাদের সবার জন্য একটা জরুরি অ্যানাউন্সমেন্ট আছে। স্কুলে একটা অফিসিয়াল জরিপ চলছে। তোমাদের মধ্যে যেসব স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাও তারা হাত তোলো। ম্যাডামের কথা শেষ হতে হতে পড়াশোনার ফাঁকিবাজ মিনা সবার সাথে সাথে থপাস করে হাত তুলে দেয়। হাত তুলে সে পাশে বসা লিয়াংকে খোঁচা মেরে ঝগড়া শুরু করে দেয়। মিনা আর লিয়াং এর কিচিরমিচির ঝগড়া দেখে ম্যাডাম উই রেগে গিয়ে ডেস্ক চাপড়ে বলে, ক্লাসের মধ্যে এই ফালতু লড়াই বন্ধ করো। তোমরা দুজনই হলে এই ক্লাসের ব্যাক বেঞ্চার, পড়াশোনায় ডাব্বা। ক্লাস শেষ হওয়ার পর তোমরা দুজনই সোজা আমার অফিসে আসবে। তোমাদের সাথে আমার বিশেষ কথা আছে। ম্যাডামের ধমকে মিনা আর লিয়াং চোরের মতো মুখ করে ম্যাডামের কেবিনে এসে দাঁড়ায়। ম্যাডাম মিনার দিকে কড়া কড়ায় তাকিয়ে বলে, মিনা, তুমি নিয়ানিমের হোমওয়ার্ক হুবহু কপি করেছো কেন? নিয়ানিও আমার সামনে এসে হোমওয়ার্ক করছিল আর তুমি সেটা হুবহু কপি করার জন্য ধরা পড়ে গেছো। মিনা তখন স্মার্টলি বলার চেষ্টা করে, আরে ম্যাডাম, আমি তো ফিউচারে বড় স্টোরি টেইলার হব। আমাকে বড় বড় গল্প হ্যান্ডেল করতে হয়। আমার লাইফে এই হোমওয়ার্কের কোনো দরকার নেই। ঠিক তখনই ম্যাডামের ডাকে জিহান আর জিনজিন সেখানে এসে ঢোকে। ম্যাডাম তাদেরকে দেখে বলে, জিহান আর জিনজিন, তোমার একটা হেল্প লাগবে। এই ক্লাসের সব থেকে দুই ট্যালেন্টেড স্টুডেন্ট হলো তোমরা। আজ থেকে জিহান তুমি মিনাকে পার্সোনালি টিউশনি করাবে আর জিনজিন তুমি লিয়াংকে অলরাউন্ডার বানাতে দায়িত্ব নাও। জিনজিনের হাত থেকে স্পেশাল কেয়ার পাবে শুনে বেচারা লিয়াং খুশিতে মনে মনে নাচতে শুরু করে। সিন কাট হলে দেখা যায় জিনজিন খুব মন দিয়ে লিয়াংকে একটি চ্যাপ্টার পড়াচ্ছিল, কিন্তু লিয়াং
জিয়াং তো জিনজিনের মুখের দিকে তাকিয়ে হা করে প্রেমের সাগরে ভাসছিল, যার কারণে জিনজিন তাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তর দিতে পারছিল না। ওদিকে বিকেলবেলা জিয়ান যখন মিনাকে পড়ার জন্য বই খাতা নিয়ে আসে, মিনা তার চিরচেনা অহংকার দেখিয়ে জিয়ানকে সোজা রিফিউজ করে দেয়। মিনা তখন ঘুরিয়ে বলে, লিন জিয়ান, তোমাকে কষ্ট করে আমাকে পড়াতে হবে না, আমি নিজে একাই পড়াশোনা করতে পারি। এবার থেকে আমি দিনরাত এক করে মারাত্মক হার্ডওয়ার্ক করব। সো তুমি এখন আসতে পারো। জিয়ান আর জোর না করে কাঁধ বাগিয়ে সেখান থেকে চলে যায়। জিয়ান চলে যাওয়ার পর মিনা খুব ভাব নিয়ে পড়তে বসে, কিন্তু বইয়ের প্রথম পেজ উল্টাতে না উল্টাতে তার চোখের সামনে নেমে আসে বড় ঘুমের পাহাড়। কিছুক্ষণ পরে যখন তার ঘুম ভাঙে, সে নিজেকে জিয়ানের সামনে বড্ড ছোট মনে করে। অবশেষে জিয়ান নিজেই মিনাকে পড়ানো হাল ধরে। টেবিলে বসে জিয়ান যখন কেমিস্ট্রির ইকুয়েশন গুলো বোঝাচ্ছিল, মিনার মাথার উপর দিয়ে সবকিছু উড়ে যাচ্ছিল। সে জিয়ানের দিকে ফেল করে তাকিয়ে থাকে। জিয়ান তখন একটি দীর্ঘশ্বাস ফেলে খাতাটা টেনে নেয় এবং বলে, ঠিক আছে, তোমার যা কন্ডিশন, আমাদের একদমই জিরো থেকে শুরু করতে হবে। জিয়ান রাগ না করে অত্যন্ত ধৈর্য ধরে একদম প্রথম থেকে প্রতিটা বেসিক জিনিস মিনাকে সহজ করে বুঝিয়ে দিতে শুরু করে। শুধু তাই নয়, জিয়ান রাজ্যকে মিনার জন্য স্পেশাল কিছু শর্ট নোট তৈরি করে সেই খাতাটা মিনার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নোটগুলো যদি তুমি মন দিয়ে রিভাইজ করো তবে পরীক্ষায় তোমার গ্রাজুয়েশন একদমই 100% কনফার্ম। সে মনে মনে ডিসাইড করে জিয়ানের এই খাটনি সে বৃথা যেতে দেবে না। সে এবার সত্যি সত্যি মন দিয়ে পড়াশোনা করবে। গল্পের অন্য ট্রাকে একদিন সকালে ম্যাডাম স্কুলের জন্য রওনা হচ্ছিলেন, কিন্তু অলরেডি তার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সে তাড়াহুড়া করে বের হতে সামনে মিনার মামা তার সাইকেল নিয়ে হাজির হন। মামা ম্যাডামকে ডেকে এক গলা হেসে বলে, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। ম্যাডাম ঘড়ির দিকে তাকিয়ে পেনিক হয়ে বলে, আরে ভাই, আমার স্কুলে যাওয়ার অলরেডি অনেক দেরি হয়ে গেছে, কথা পরে হবে। মামা তখন হিরোর মতো সাইকেলটা ঘুরিয়ে বলেন, দেরি হয়ে গেছে তো কি হয়েছে, আমি আছি না, জলদি আমার সাইকেলের পেছনে বসুন, আমি আপনাকে একদম রকেট স্পিডে ড্রপ করে দিচ্ছি। ম্যাডাম আর কোনো উপায় না পেয়ে মামার সাইকেলের পেছনে বসে পড়েন। এরপর আমাদের এর কয়েকদিন পরের সিন দেখানো হয়। ক্লাসরুমে মিনা এসে বসেছিল। এমন সময় এক স্টুডেন্ট ম্যাডামের হাতে এক চমৎকার টিফিন বক্স দিয়ে বলে, ম্যাডাম, আপনার সেই স্পেশাল ফ্রেন্ড আপনার জন্য এই লাঞ্চ টিফিনটি পাঠিয়েছে। ম্যাডাম টিফিন বক্সটা খুলতে তার মুখে একরাশ লজ্জা আর মিষ্টি হাসি ফুটে ওঠে। ঠিক তখনই মিনা সেখানে এসে বলে, বাহ ম্যাডাম, আপনার এই ফ্রেন্ড তো আসলে মারাত্মক রোমান্টিক। গত কয়েকদিন ধরে সে আপনার জন্য রোজ রোজ নতুন নতুন সুস্বাদু সব খাবার বানিয়ে পাঠাচ্ছে। ম্যাডাম লজ্জায় লাল হয়ে মিনাকে ধমক দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। আসলে সে কেয়ারিং ফ্রেন্ড আর কেউ না, বরং মিনার মামা। সে শুধু টিফিনে নয়, ম্যাডামের জন্য সুন্দর লাল গোলাপেও পাঠাতে শুরু করে। অর্থাৎ তাদের মধ্যকার লাভ স্টোরিটা বেশ ভালোভাবেই জমে গেছে। একদিন বিকালে স্কুল থেকে ফেরার পথে জিহান মিনাকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পড়া জিজ্ঞাসা করছিল আর রিভিউশন করাচ্ছিল। বাড়িতে আসার পর মিনা নিজের পড়া শেষ করে জিহানের রুমে আসে কিছু একটা জিজ্ঞাসা করার জন্য। রুমে এসে দেখে জিহান শুয়ে কানে হেডফোন লাগিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। মিনা কৌতূহল হয়ে জিহানের মুখের কাছে এগিয়ে যায় এবং ভাবে, এই ছেলেটা সারাদিন এই হেডফোনে এমন কি গান শোনে যে দুনিয়ার কোনো খবরই থাকে না। মিনা আলতো করে জিহানের কান থেকে হেডফোনটি সরিয়ে নিজের কানে লাগায়। হেডফোন কানে নেওয়া মাত্র জিহানের ফোনে স্ক্রিনে একটা পুরনো অডিও ফাইল প্লে হয়ে ওঠে আর সেই অডিওতে একটি ছোট্ট মেয়ের কিউট গলা ভেসে আসে। সে বলছিল, লিন জিহান, তুমি যখন বড় হয়ে যাবে আমি কিন্তু তোমাকেই বিয়ে করব। এই আওয়াজ শোনা মাত্র গল্পের সিন সোজা চলে যায় অতীতে। ছোটবেলা সেই দিনগুলোতে যখন জিহান মিনাদের বাড়িতে গেস্ট হিসেবে থাকতো। সেদিন ছোট মিনা জিহানের কাছে এসে মলিন কণ্ঠে বলে, জিহান, তুমি তো কালকে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ, তাই আমি এই টেপ রেকর্ডারে তোমার জন্য একটা বিশেষ বার্তা রেকর্ড করে রাখছি, যাতে তুমি আমাকে সব সময় মনে রাখতে পারো। ছোট মিনা তখন রেকর্ড বাটনে চাপ দিয়ে কিউট গলায় বলেছিল, জিহান, আমি তোমাকে ভীষণ পছন্দ করি, আমি যখন বড় হব আমি কিন্তু তোমাকেই বিয়ে করব। আর শোনো, তুমি যদি কখনো লাইফে স্যাড বা দুঃখী হও তবে সোজা আমার কাছে চলে আসবে। প্রেজেন্ট সিনে ফিরে আসতেই মিনা যেন আকাশ থেকে পড়ে তার পায়ের তলার মাটি সরে যায়। সে মনে মনে ভাবে, তার মানে জিয়ানই হলো আমার ছোটবেলার সেই ক্রাশ, আমার সেই হারিয়ে যাওয়া প্রিয় বন্ধু উম। ঠিক তখনই জিয়ান ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে মিনা তার হেডফোন কানে দিয়ে দাঁড়িয়ে আছে। জিয়ান বুঝতে পারে তার জীবনের সব থেকে বড় সিক্রেটটা মিনা জেনে গেছে। সে তাড়াহুড়া করে মিনার হাত থেকে টেপ রেকর্ডার আর হেডফোনটা কেড়ে নেয় এবং দুজনেই ভীষণ লজ্জা হয়ে তাড়াহুড়া করে বই খুলে পড়ার নাটক শুরু করে দেয়। মিনা লজ্জায় আর নিজের উপর রাগে মনে মনে বলতে থাকে, হাই খোদা, আমি ছোটবেলায় কত বড় একটা ফাজিল ছিলাম। আমি উমকে বিয়ে করার কথা কেন বলতে গেলাম, ও এখন আমার ব্যাপারে কি ভাবছে। ওদিকে জিহানও মনে মনে মারাত্মক লজ্জিত বোধ করে। ধুর, মিনা তো আমাকে এখন একটা আস্ত সাইকো মনে করবে। ও ভাববে আমি কত অদ্ভুত একটা ছেলে যে এখনো ওর ছোট
ছোটবেলার সেই পুরনো ভয়েস রেকর্ডারটি রোজ রুফে দিয়ে শুনি। দুজনই লজ্জায় একে অপরের দিকে তাকাতে পারছিল না। জিয়ান তখন নিজের নার্ভাসনেস কাটিয়ে আমতা আমতা করে মিনাকে সরাসরি জিজ্ঞাসা করে, মিনা তুমি কি সবটাই শুনে ফেলেছ? তুমি কি ওই ছোট্ট মেয়ের গলার আওয়াজটা চিনতে পেরেছো নাকি? মিনা নিজের ভেতরে তোলফাল লুকিয়ে রাখার জন্য মুখ শক্ত করে বলে, আরে টেপ রেকর্ডারটা তো তোমার, আমি কিভাবে ওই বাচ্চার আওয়াজ চিনবো? আমি এসব কিচ্ছু জানি না। এই বলে সে লজ্জায় লাল হয়ে দৌড়ে নিজের রুমে পালিয়ে যায়। রুমে এসে মিনা সোজা জিনজিনকে ছটপট করতে করতে বলে, জিনজিন এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। লিনজিয়ান হলো ছোটবেলার সেই ও ছোটবেলায় আমাদের বাড়িতেই থাকতো। জিনজিন তো শুনে পুরো হা হয়ে যায়। সে হেসে বলে, ওয়াও মিনা, তার মানে তোর ছোটবেলার সব স্মৃতি এক নিমিষে ফ্রেশ আর তাজা হয়ে গেল। তা এখন তুই আগে কি করবি শুনি? পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় মিনা যখন জিয়ানকে দূর থেকে সামনে দিয়ে আসতে দেখে, তার মনের ভিতর ছোটবেলার সেই বিয়ের ডায়লগগুলো রিপ্লে হতে শুরু হয়। সে লজ্জায় জিয়ানের দিকে তাকাতে না পেরে নিজের মুখ বই দিয়ে লুকিয়ে ওখান থেকে চলে যায়। এমনকি বাড়িতেও যখনই সে জিয়ানের আশেপাশে যায়, তার হার্টবিট বেড়ে যায় এবং সে মারাত্মক এমবেস্ট হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তাদের মধ্যকার এই কিউট কেমিস্ট্রি এখন দেখার মতো মোড় নিচ্ছিল। অবশেষে সে মহেন্দ্রক্ষণ চলে আসে। স্কুলের ফাইনাল গ্রাজুয়েশন এক্সাম শুরু হয়। পরীক্ষার পর আমাদের 4 বন্ধু মিনহা, জিহান, জিনজিন আর লিয়াং অত্যন্ত কঠোর পরিশ্রম করে খাতার পর খাতা লিখে যাচ্ছিল। কয়েকদিন পরে পরীক্ষার রেজাল্ট চলে আসে। ক্লাসরুমে ম্যাডাম সবার জন্য রেজাল্ট শিট হাতে নিয়ে গম্ভীর মুখে এসে দাঁড়ায়। পুরো ক্লাসের বুক ধুকধুক করে কাঁপছিল। ম্যাডাম একগাল হেসে বলেন, আই এম ভেরি হ্যাপি টু সে এবার আমাদের ক্লাসের একজন স্টুডেন্টও ফেল করেনি, তোমরা সবাই পাস করেছ। ম্যাডামের কথা শুনে লিয়াং বিশ্বাস করতে না পেরে সিট থেকে লাফিয়ে উঠে জিজ্ঞাসা করে, ম্যাডাম তার মানে কি আমিও পাস করেছি? ম্যাডাম মুচকি হেসে বলে, হ্যাঁ লিয়াং, তুমিও পাস করেছো। লিয়াং তখন খুশিতে গদগদ হয়ে বলে, ম্যাডাম তাহলে তো আমার লাইফে স্পেশাল একজনকে থ্যাংক ইউ বলতে হয়। ম্যাডাম ভাবেন লিয়াং হয়তো তাকে ধন্যবাদ বলবে, তাই সে মুচকি হেসে বলে, আরে ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ বলতে হবে না। কিন্তু লিয়াং ম্যাডামকে ইগনোর করে সোজা চলে যায় জিনজিনের ডেস্কের সামনে। সে জিনজিনের 2 হাত ধরে অত্যন্ত ইমোশনাল হয়ে বলে, তুমি যদি দিনরাত এক করে আমাকে না পড়াতে তবে আমি জীবনেও পাস করতে পারতাম না। আমি তোমার এই ঋণ সারা জীবন মনে রাখবো। লিয়াং এর কাণ্ড দেখে পুরো ক্লাস হাসিতে ফেটে ওঠে। গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় মিনা বিকেলের দিকে তাদের বাড়ির ছাদে একা দাঁড়িয়ে শান্ত বাতাস উপভোগ করছিল। আর আমাদের আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। মিনা আর জিয়ানের কিউট লাভ স্টোরি আর ছোটবেলার রিইউনিয়ন আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। জিয়ান আর মিনা কি এবার অফিসিয়ালি রিলেশনশিপে আসবে তা জানতে হলে আমাদের দেখতে হবে এর পরবর্তী এপিসোড। তো আমি এর পরবর্তী 3টি এপিসোড আবার একটি ভিডিওতে নিয়ে আসবো। ভিডিওটি ভালো করে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।